করে এসেছেন, বুকে অনেক যন্ত্রণা নিয়ে সেই সমস্ত মানুষকে আমরা বাম আইএসএফ এর পক্ষ থেকে অভিনন্দন, লাল সেলাম জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে রাখতে চাই। আপনারা জানেন যে কোন প্রেক্ষিতে আজকে নির্বাচন। এই নির্বাচন সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে হাড়োয়া বিধানসভার সাধারণ নাগরিকের উপরে চাপিয়ে দেওয়া, কোনো প্রয়োজন ছিল না। মমতা ব্যানার্জি জোর করে যে ক্যান্ডিডেট দিয়েছিলেন, প্রার্থী পদ দিয়েছিলেন, তাকেই এই হাড়োয়ার মানুষ নির্বাচিত করেছিল। তারপরে সেখান থেকে আবার তাকে টেনে নিয়ে এই পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্যই এই নির্বাচন ক্ষেত্রটা খালি হয়ে গেল। সুতরাং কোনো দরকার ছিল না। প্রথম কথা হচ্ছে, এই সরকারের যে নীতি, এরা জনগণের পক্ষে কথা বলে না, বলেনি, বলতে পারে না। এরা প্রতিদিন গ্রাম বাংলার মানুষকে শোষণ করে এরা এই সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছু ললিপপ, কিছু টোপ, আপনারা জানেন মাছ ধরার জন্য টোপ লাগে, বাঘ ধরার জন্য টোপ লাগে, বন্য প্রাণী ধরার জন্য টোপ লাগে। এই মমতা ব্যানার্জির দল হাড়োয়া বিধানসভার মানুষের সামনে, গোটা রাজ্যের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সামনে, মায়েদের বোনেদের সামনে কিছু টোপ ঝুলিয়ে দিয়েছে। সেই টোপ ঝুলিয়ে ওরা ভাবছে এই বাংলার মানুষকে চিরদিন বোকা বানিয়ে রাখবে। সেটা আর সম্ভব নয়, মানুষ বুঝে ফেলেছে। এবং সেজন্যই আজকে এই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে হাড়োয়ার বুকে যে মিছিল হলো, সেই মিছিলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া আমরা সবাই প্রত্যক্ষ করেছি। আমাদের কাজ আর কয়েকটা দিন, সেটা হচ্ছে 10, 11, 12, 10, 11 পরেই প্রচার শেষ। কিন্তু এখন থেকেই আমাদের প্রতি বুথে, প্রতি গ্রামে, প্রতি পাড়ায়, প্রতি মহল্লায় যে নির্বাচনের কাজ অসমাপ্ত আমাদের রয়ে গেছে, সেই কাজটা করার জন্যই যতই ওরা রক্তচক্ষু দেখাক, যতই ওরা আগ্নেয়াস্ত্র আস্ফালন ঘটাক, যতই ওরা বঞ্চনার কথা বলুক, সমস্ত কিছুকে উপেক্ষা করেই আমাদের এই খাম চিহ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মানুষকে বুথে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরাই পালন করব। আমরা নিশ্চিতভাবেই জানি আমাদের রাজ্যে কি কি ঘটনা ঘটে চলেছে। আমাদের নেতারা আছেন, তারা বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থিত করবেন। আমি শুধু হাড়োয়ার ছেলে হিসাবে, দেগঙ্গার ছেলে হিসেবে আপনার সামনে একটাই আবেদন রাখতে চাই। এই যে প্রশাসন আস্তে আস্তে আমাদের সামনে বলছিলেন, আমাদের হাড়োয়া থানার ভারপ্রাপ্ত যিনি আধিকারিক, তিনি বলছেন আমাদের এখানে 2টো মাইক কমিয়ে দাও, মাঝেরাটিতে তৃণমূলের সভা আছে। আচ্ছা, আমরা তো প্রথমে পারমিশন পেয়েছি। আমরা পারমিশন পাওয়ার পর এই পুলিশ কি করে নো অবজেকশন তৃণমূলকে দিয়ে দেয়? তার মানে কি এটাও একটা পুলিশি চক্রান্ত? এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে মাথা ঠান্ডা রেখে বুথে যাতে প্রতিটি নির্বাচক, প্রতিটি ভোটার পৌঁছতে পারে, তার দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা সেই কাজ নিশ্চিতভাবে অকুত ভয় হয়েই করব। আপনারা সেই কাজ করবেন, এই আশা, এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। চেয়ারম্যান তথা আমাদের সবার প্রিয় ছোট ভাইজান, বঞ্চিত মেহনতি মানুষের কণ্ঠ, বামপন্থী সিপিআইএম নেতৃত্ব, আমাদের সবার শ্রদ্ধেয় সুজনদা সহ এখানে যারা নেতৃত্বে স্থানীয় আইএসএফ এবং সিপিএম এর আছেন, এবং যারা এই দীর্ঘ পথ পরিক্রমা করে এই পর্যন্ত আপনারা হাজির হয়েছেন, বুকে অনেক যন্ত্রণা নিয়ে, সবাইকে আমাদের দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা জানেন কি পরিস্থিতির মধ্য দিয়ে এই উপনির্বাচন হতে চলেছে। গোটা পশ্চিমবঙ্গটা একটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত, দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে। প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, রেশন, কোন জায়গায় আপনি যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি। শিক্ষার যত নেতৃত্ব আছে, মন্ত্রী থেকে সবাই জেলে,
রেশন দপ্তরের যারা মন্ত্রী তারাও জেলে। স্বাস্থ্য ক্ষেত্রে যদি ঠিকঠাক ভাবে তদন্ত করা যায়, আমরা ইতিমধ্যে যা দেখেছি আরজি করে নিয়ে, তাতেও কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এই পশ্চিমবঙ্গে বাসিন্দা। 11 সালের পর থেকে আমরা যে পরিবর্তনের রাজনীতি দেখেছি, সাধারণ মানুষ এই পরিবর্তন চায়নি। গুন্ডা দমনের নামে যিনি বলতেন গুন্ডা আমি নিয়ন্ত্রণ করি, সেই গুন্ডাদের দিয়ে তিনি এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ধর্ষণ করাচ্ছেন, খুন করাচ্ছেন। অভয়া তার জীবন দিয়ে প্রমাণ দিয়েছে যে কি ধরনের পশ্চিমবঙ্গে অন্ধকারের রাজ্যে পরিণত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে স্কুলগুলো বন্ধ হওয়ার জায়গায় পৌঁছে যাচ্ছে। যারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার যোগ্য রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে। সাধারণ মানুষ যারা হসপিটালে যায়, তাদের অভিজ্ঞতা আছে, সুস্থ মানুষ হসপিটালে গিয়ে লাইন দিয়ে অসুস্থ হয়ে যাবে, এরকম পরিবেশ স্বাস্থ্য ক্ষেত্রে তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আরজি করের যে ঘটনা ঘটেছে, হসপিটালের সার্জারি ইকুইপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে। চোরাচালানে সাধারণ মানুষের প্রয়োজনের জন্য টেন্ডার করা হচ্ছে, সেখান থেকে কাটমানি খেয়ে চুরি করা হচ্ছে, লাশ বিক্রি করা হচ্ছে, লাশের সঙ্গে পর্নোগ্রাফি হচ্ছে। আমরা কোন রাজত্বে বাস করছি? সাধারণ মানুষ আজকে হাঁসফাঁস করছে, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা দেখেছি আবু সিদ্দিকের বিচারের বিষয়ে অনেকে জানেন, অমৃতা সেনের বেঞ্চে যখন উঠেছে তিনি রায় দিয়েছেন যে সঠিকভাবে তার ময়না তদন্ত পুনরায় করতে হবে, যাদের দায়িত্বে ইনকোয়ারি হচ্ছে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। আমরা আসলাম সন্ধ্যে 6টার পরে, 7টার পরে সিদ্ধান্ত হচ্ছে ওই বেঞ্চে আর বিচারের ওইটা থাকবে না, চেঞ্জ হয়ে অন্য বেঞ্চে চলে যাচ্ছে। রাজ্যের দুষ্কৃতী যারা একের পর এক, তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার ডজন ডজন উকিল দাঁড় করাচ্ছে। সুপ্রিম কোর্টে কোন রাজত্বে আমরা বাস করছি? সাধারণ মানুষ কিভাবে বাঁচবে? বিচার ব্যবস্থা যদি নিয়ন্ত্রিত হয়, কোথায় আস্থা রাখবে? আর কত ঘুমাবেন? মা বোনেরা সুনিশ্চিত নয়, ফাঁকায় শান্তি মনে বেড়াতে পারবেন না। আপনার ঘরে মা বোন আছে, তারা নিরাপদ নয়। ফাঁকায় বেরোলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না, তারা বাড়িতে ফিরতে পারছে কিনা সুস্থভাবে। আমি একটা ঘটনার উদাহরণ দিয়ে আপনাদেরকে বলবো। একটা মিছিলের মধ্যে দুটো ছেলে বাজে মন্তব্য করার কারণে তাদের বিরুদ্ধে এফআইআর হয় ডায়মন্ড হারবার করে থানাতে। সেখান থেকে তাদেরকে মিনাখা থেকে তুলে নিয়ে যায়। আপনারা ঘটনাটা পেপারে দেখেছেন। হ্যাঁ, খারাপ মন্তব্য করলে তার সাজা হবে, আইনত বিচার হবে, সব আমরা মেনে নেব। কিন্তু আমরা কি দেখলাম? সেই ছেলেটাকে মিথ্যা ভাবে ছেলে দুটোকে একের পর এক কেস দিয়ে যখন দীর্ঘদিন জেলের মধ্যে রাখার পরিকল্পনা করছে, উকিলরা জামিনের জন্য দাঁড়াতে যাচ্ছে, সেরেস্তা ভাঙচুর করে কাগজপত্র কেড়ে নেওয়া হলো, দাঁড়াতে দেওয়া হলো না, জজেদের কোয়ার্টারে হামলা করা হলো। এই বিচার যাতে না করা হয়, দীর্ঘদিন পেন্ডিং রাখা হয়। এখন অন্ধকারের গুন্ডা রাজনীতির মধ্যে আমরা আছি। আর কতদিন মুখ বুঝে আমরা সহ্য করব? বাংলার জনগণ যদি এখনো মুখ বুঝে সহ্য করে, আপনি কোনোদিনই আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না। সেই কারণে বলবো, হাড়োয়ার মানুষের কাছে আবেদন, উপনির্বাচন আপনাদের কাছে অনুরোধ করব, 1.5 বছরের পরীক্ষা, বিহারুল ইসলামকে খাম চিহ্নে ভোট দিন, পরীক্ষা করুন। 1.5 বছরে যদি আপনার মনের মতো কথা যদি না বলে, আপনার কণ্ঠ হিসাবে যদি বিধানসভার মধ্যে আওয়াজ না তোলে, তাহলে আপনি আবার 26 সালে 1.5 বছরের মধ্যে পরিবর্তন করার সুযোগ পাবেন। আপনাদেরকে করজোড়ে আবেদন করব,
পিয়ারুল ইসলামকে খাম চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গের কালো দিনকে ঘোচানোর প্রচেষ্টায় আমরা শপথ নেব। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।